গত বছর আমার কোম্পানিতে একটা হায়ারিং হয়। ওই হায়ারিং প্রসেসটা যখন চলছিল তখন আমি আমার ক্লোজ সার্কেলের কয়েকজনের সাথে এটা শেয়ার করি এবং অনেকেই আমার কোম্পানিতে জব করতে চেয়েছিল এবং আমাকে বলেছিল যে ভাই আপনি একটু রিকমেন্ড করেন। কিন্তু দিন শেষে আমি কাউকে রিকমেন্ড করিনি এবং এরপর আমি যখন নিজেকে জিজ্ঞেস করি যে কেন আমি কাউকে রিকমেন্ড করতে পারি নাই, আমি যখন বুঝতে পারছি তখন আমি ওই কোম্পানিটা ছেড়ে দিই এবং আমি নতুন আরেকটা কোম্পানিতে জয়েন করি। এই ভিডিওতে আমি আপনার সাথে 3টা রেড ফ্ল্যাগ নিয়ে কথা বলবো। আপনি একটু খেয়াল করবেন আপনি যে কোম্পানিতে জব করছেন সেখানে এই রেড ফ্ল্যাগগুলোর কোনোটা আছে কিনা। যদি কোনোটা থাকে সেক্ষেত্রে আপনি একটু রিথিঙ্ক করতে পারেন এই কোম্পানিতে কন্টিনিউ করবেন নাকি সুইচ করে অন্য কোম্পানিতে চলে যাবেন। এই ভিডিওতে এই টপিকেই কথা বলছি, তাই আপনি যদি আগ্রহী হন দেখতে থাকুন। আমি আলী হোসেন, একজন ওয়েব ডেভেলপার। 2012 সাল থেকে ফ্রিল্যান্সিং করছি এবং 2019-এর পর থেকে রিমোট জব করেছি আমেরিকার বিভিন্ন কোম্পানিতে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে। আমার এই এক্সপিরিয়েন্সের উপর আপনার সাথে আজকে আলোচনা করব যে কখন আপনি বুঝবেন এই কোম্পানিতে আপনার জব করা উচিত কি উচিত না। এখন থেকে এই চ্যানেলের নাম আমার নামেই হবে আলী হোসেন, তাই আপনি এটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নেই। আগে আপনি যেভাবে শিখতেন এখনও এখানে আমি আপনাকে সেভাবেই শেখাবো। আর একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে ভিডিওতে একটা লাইক করবেন, তাহলে অ্যালগোরিদম বুঝবে ভিডিওটা হেল্পফুল। টিপস নাম্বার 1, যখন আপনি দেখবেন আপনি নতুন কিছু শিখছেন না। এটা কখন হয়? ধরেন আমি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আমি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপ করি। কোম্পানিতে যখন কাজগুলো আসে সেই কাজগুলোর মধ্যে আমি একটা স্পেসিফিক কাজ করি। আমার কাজটা কি হয়, যখন ডিজাইনটা আসে সেই ডিজাইনের মধ্যে আমি বিভিন্ন ফিচার অ্যাড করে দিই এবং সেই ডিজাইন অনুযায়ী আমি ওটাকে ডেভেলপ করে দিই। অনেক সময় হয় যে ডিজাইনটা আসছে সেই ডিজাইনটার একটা এলিমেন্টের উইজেট দরকার হয়, সেটা আমি হয়তো ডেভেলপ করে দিচ্ছি। অনেক সময় হয় যে পুরো একটা ওয়েবসাইটের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাডভান্স কাস্টম ফিল্ড দিয়ে করা, সেটা করে দিই। কখনো দরকার হয় থিম অপশান অ্যাড করে দেওয়া, কখনো দরকার হয় একটা প্লাগইন অ্যাড করে দেওয়া, কখনো দরকার হয় নতুন একটা ফিচার অ্যাড করে দেওয়া। সেই কাজগুলো আমি করছিলাম। কিন্তু আমি দেখলাম আমি ওই কোম্পানিতে যখন প্রায় 8 মাসের মতো জব করার পর আমি দেখলাম যে আমি নতুন কোনো কাজ শিখি নাই। আমি যে কাজগুলো জানতাম, যা জেনে আমি কোম্পানিতে জবে ঢুকেছি, আমি সেম কাজটাই রিপিটেটিভভাবে করছি। আপনারা আমাকে জানেন, আপনারা যারা অনেকদিন ধরে আমাকে ফলো করেন, আমি কন্টিনিউয়াসলি নতুন কিছু না কিছু শিখতে চাই এবং সেটাকে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে চাই, নিজের ক্যারিয়ারে ইমপ্লিমেন্ট করতে চাই। এখন আমি যখন দেখলাম 8টা মাস আমি এখানে জব করেছি, ডেফিনেটলি স্যালারি অনেক ভালো, ওদের অন্য জিনিসগুলোও অনেক ভালো, হ্যাঁ, ওয়ার্ক কালচারটাও অনেক ভালো, কিন্তু আমি যখন দেখছি যে না, আমি এখানে শিখতে পারছি না নতুন কিছু, তখন আমার কাছে মনে হয়েছে ইটস হাই টাইম টু লিভ। তো আপনি যদি কোনো একটা জায়গায় জব করেন, সেটা যে ক্যাটাগরিতেই হোক না কেন, আপনি যদি দেখেন যে আপনি যে জবটা করছেন বা আপনি যে কাজটা করছেন সেই কাজটা থেকে আপনি নতুন কিছু শিখছেন না, তখন আপনার ডিসিশন নেওয়ার সময় হয়ে গেছে যে আমি কি এখানে থাকবো কি থাকবো না। কারণ একটা সময় গেলে দেখা যাবে কি আপনি যখন একটা কোম্পানিতে 3 বছর 4 বছর জব করবেন, এরপরে আপনি যখন আরেকটা কোম্পানিতে যাবেন, সেখানে আপনি যদি জব করতে চান, সেখানে কিন্তু তারা দেখবে যে আপনার 4 বছরের এক্সপিরিয়েন্স আছে। 4 বছর ধরে যদি আপনি একই কাজ করেন, সেক্ষেত্রে ওইটা কিন্তু আপনার এক্সপিরিয়েন্স হিসাবে খুব বেশি হেল্পফুল হবে না আপনার জন্য। কারণ কি? কারণ হচ্ছে আপনি 4 বছর ধরে সেম কাজ করেছেন, আপনি কিন্তু নিজেকে খুব বেশি, আপনার যে স্কিল সেটটা সেটাকে খুব বেশি ইমপ্রুভ করেন নাই। হ্যাঁ, সেম কাজ আপনি অনেক দিন করছেন, যে কারণে আপনি একটা কাজ হয়তো ভালো পারছেন, কিন্তু একটা ডেভেলপার যাকে আপনি 4 বছরের এক্সপিরিয়েন্স আছে, সে হয়তো সিনিয়র ডেভেলপার হিসাবে আরেকটা জব পোস্টে যাবে। সে যদি অন্য কাজগুলোতে এক্সপিরিয়েন্স না থাকে বা সে যদি সেগুলো ভালোভাবে না করতে পারে, এটা কিন্তু ভালো না। তো আপনি যখন কোনো একটা জায়গায় জব করছেন, যাই করেন না কেন, আপনি যদি দেখেন যে এখানে নতুন কিছু শেখার সুযোগ নেই, সেক্ষেত্রে আপনি থিঙ্ক করা উচিত বলে আমি মনে করি। নাম্বার 2, কাজের ধরনের সমস্যা। এটা হচ্ছে আমার প্রথম কোম্পানিতে, আমি যখন প্রথম রিমোট জব পাই 2019 সালে, সেই কোম্পানির কথা বলছি। তো সেখানে যখন আমি জবের জন্য অ্যাপ্লাই করি, আমাকে তারা বলেছিল যে আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের জব করবেন। তো আমি যখন জবে ঢোকার পর আমি দেখি যে তারা প্রচুর হিউজ লেভেলে তারা হচ্ছে যে সাইট এবং সাইটগুলোতে কাজ করছে। তো এটা যখন আমি দেখলাম, দেখার পর আমি বললাম যে এটা আমার ইথিক্সের সাথে যায় না। এটা আমি জানানোর পরে বললো যে আমাদের এখানে আরও অনেক মুসলিম আছে যারা এই কাজগুলো করছে, তো তারা তো কেউ কোনো প্রবলেম বলে নাই, তুমি কেন প্রবলেম বলছো? তো আমার কিন্তু, আপনারা হয়তো অনেকেই জানেন, আমার ফার্স্ট জবটা পেয়েছিলাম রেফারেন্সে, সেটা হচ্ছে আপওয়ার্কের একটা ক্লায়েন্টের রেফারেন্সে। যে কারণে তারাও আমি যেহেতু রেফারেন্সে এসেছি, সেক্ষেত্রে আমার একটু ব্যাকটা ভালো ছিল বলতে পারেন। তো এই ঘটনা ঘটার পরে আমি যখন বললাম যে আমি এটা কন্টিনিউ করতে পারবো না, এবং ততদিনে আমি মোটামুটি মাসখানেক কাজ করে ফেলেছি এবং আমি এটা আর কন্টিনিউ করবো না, এটা বলার পর তারা আমাকে বললো যে ঠিক আছে, তুমি আমাদের এগুলোর বাইরে যে কাজগুলো আছে সেগুলো তুমি করতে পারো, কিন্তু এর জন্য তোমার স্যালারিটা অর্ধেক করে দেওয়া হবে। তো তখন আমার মান্থলি স্যালারি ছিল $2000 কাছাকাছি। তো এটা থেকে আপনি $1000 যদি বাদ দিয়ে দেন, আমি পার মান্থ $1000 মতো পাচ্ছিলাম, এরকম একটা অবস্থা। কিন্তু আমি তখন চিন্তা করলাম যে ফ্রিল্যান্সিং করে আমি $1200-1300 পাচ্ছি, এখান থেকে আমি $1000 পাচ্ছি, হুইচ ইজ নট ব্যাড। কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং মানে আপনার 24 আওয়ার্সই আপনার একটা প্রেশার থাকে, আপনার ফাইবারে ওপেন করে রাখতে হয়, কখন কোন ক্লায়েন্ট মেসেজ দিল, সারা রাত কাজ করার পর সকালে ওঠার পরে আমি হয়তো ঘুমাচ্ছি, ঘুম থেকে ওঠার পরে দেখি ক্লায়েন্ট মেসেজ দিয়েছে 4 ঘন্টা লেট, যে কারণে আমার রেসপন্স টাইম কমে গেছে, এরকম অনেক ইস্যু, আপনারা তো জানেন ফ্রিল্যান্সিংয়ের অনেক রকম ব্যাপার। তো এইসব চিন্তা করে আমি কাজটা করি, কিন্তু পরবর্তীতে কিছুদিন পরে আমি দেখলাম যে এখানে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমি ছাড়া প্রায় বেশিরভাগ ডেভেলপাররাই সব ধরনের ওয়েবসাইটে কাজ করছে,
কিন্তু আমি করছি না, যে কারণে দেখা যাচ্ছে যে আমি যে কাজগুলো করছি এখানে আমার কাজের চাপ অনেক বেড়ে গেছে। ধরেন আমি বা আরও 2-3 জন ডেভেলপার আছে যারা হয়তো ওই কাজগুলোর সাথে সাথে আমাকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু বেশিরভাগ কাজ আমাকে একাই করতে হচ্ছে। তো ধরেন একটা কোম্পানিতে 100টা ওয়েবসাইট, এর মধ্যে 80টা ওয়েবসাইট ওরা সবাই মিলে কাজ করছে, আর 20টা ওয়েবসাইটের পুরো প্রেশার আমার একার উপর চলে আসে, এবং এই ওয়েবসাইটগুলোর যে কোনো প্রবলেমের জন্য আমাকে বলা হচ্ছে। এবং আমি তখন দেখলাম আমার যে অফিস টাইম, এর বাইরে আমার যে ফ্রি টাইম থাকে সেখান থেকেও একটা বড় অংশ চলে যাচ্ছে। তো এটা কিছুদিন পরে আমি আর দেখলাম আর টলারেট করতে পারছি না। ওরা স্যালারি নিচ্ছে ডবল, কিন্তু আমি স্যালারিও পাচ্ছি কম একদিক থেকে, আবার দ্বিতীয়ত আমি কাজের প্রেশারটা অনেক বেশি। তো এটা যখন কিছুদিন হলো, এরপরে আমি তাদের সাথে কথাবার্তা বলে কোম্পানিটা সুইচ করে ফেলি। তো আপনি যদি কোনো একটা কোম্পানিতে জব করেন এবং সেখানে যদি দেখেন কাজের ধরন, আমি ঠিক যে ধরনের কাজের ঝামেলায় পড়েছি এরকম ঝামেলায় হয়তো আপনি পড়বেন না, কিন্তু আরও অনেক রকম সমস্যা হতে পারে। তো আপনি যদি দেখেন যে ধরনটা ম্যাচ করছে না, আপনার উপর অতিরিক্ত প্রেশার আসছে, তো সেক্ষেত্রে আপনি হয়তো রিথিঙ্ক করতে পারেন জবটা কুইট করার ব্যাপারে বা সুইচ করার ব্যাপারে। নাম্বার 3, আপনি যদি দেখেন আপনি যেখানে জব করছেন এর ফলে আপনি কনফিডেন্স পাচ্ছেন না। অনেক সময় হবে আপনি এমন একটা টক্সিক এনভায়রনমেন্টে কাজ করছেন যেখানে আপনি দেখবেন যে আপনি যাদের সাথে কাজ করছেন এরা অনেক ভালো কাজ জানে, বা এরা হয়তো, যেমন আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা যেহেতু রিমোট জব করি, আমি যতই বলি না কেন আমি ইংলিশ পারি, আমার কথাটা ক্লায়েন্টকে আমি বোঝাতে পারি, আমি মোটামুটি কমফোর্টেবল, কিন্তু তারপরেও নেটিভ স্পিকারদের মতো, বা আপনি যদি একটু ভারতীয়দের সাথে কম্পেয়ার করেন, শ্রীলঙ্কানদের সাথে কম্পেয়ার করেন, দেখবেন তাদের ইংলিশ আমাদের থেকে অনেক ভালো, যে কারণে তারা ক্লায়েন্টের সাথে অনেক দ্রুত কথা বলতে পারে, অনেক স্পষ্ট কথা বলতে পারে এবং অনেক ফাস্ট মুভ করতে পারে। আপনি যদি এমন একটা এনভায়রনমেন্টে থাকেন যেখানে আপনার টেকনিক্যাল স্কিলের চেয়েও আপনার এনভায়রনমেন্টের জন্য, যেমন আপনি বাংলাদেশ থেকে, আপনার ইংরেজিটা একটু দুর্বল, এসব কারণে আপনাকে যদি বারবার কথা শোনানো হয়, আপনাকে যদি সবসময় একটু ডাউনগ্রেড করা হয়, বিভিন্ন ইভেন্টে আপনাকে যদি কম প্রায়োরিটি দেওয়া হয়, আপনার হয়তো কোনো একটা মিটিং হয়েছে যেখানে আপনি একটা আইডিয়া শেয়ার করেছেন, আপনি জাস্ট এশিয়ান বলে বা বাংলাদেশি বলে বা আপনার ইংরেজিটা একটু দুর্বল বলে আপনাকে যদি দেখেন যে আপনাকে কম প্রায়োরিটি দেয়, এরকম এনভায়রনমেন্টে আপনি যদি একটু বেশি দিন থাকেন, আপনার কিন্তু কনফিডেন্সটা লো করবে, এবং আপনি একটা সময় মনে হবে যে আমি হয়তো এটার জন্য মানে আমি এটার জন্য হয়তো পুরোপুরি ওর্থ করি না, বা এই জিনিসটা আমার সাথে যায় না, বা আমি হয়তো এই কাজের জন্য উপযুক্ত না, এরকম অনেক জিনিস আপনার মাথায় আসবে এবং আপনার সেলফ স্টিমটা আস্তে আস্তে কমতে থাকবে। তো আপনি যদি এরকম সিনারিওতে থাকেন বা এরকম কোনো একটা এনভায়রনমেন্টে থাকেন, আমি আপনাকে রিকমেন্ড করব ওই জায়গাটা সুইচ করার জন্য। এরকম ঘটনা আমার সাথে ঘটে নাই আলহামদুলিল্লাহ, কিন্তু আমার পরিচিত কয়েকটা কলিগের সাথে এরকম হয়েছে। তারা মানে একটা কোম্পানিতে সুইচ করে আরেকটা কোম্পানিতে আসার পরে আমরা বিভিন্ন সময় কথা বলি, তো তখন আমি এটা জানতে পেরেছি আর কি। তো আমার কাছে মনে হয়েছে এটা একটু নোট করা উচিত, কারণ বাংলাদেশ থেকে আমরা যারা আছি আমাদের বেশিরভাগের ক্ষেত্রে এই প্রবলেমটা হতে পারে। আপনি যখন কোনো একটা কোম্পানিতে জব করতে চাইবেন, আমেরিকান, ইউরোপিয়ান, অস্ট্রেলিয়ান, কানাডিয়ান, মানে যারা ইংলিশ নেটিভ, তাদের সাথে আপনি যখন কাজ করতে চাবেন তখন আপনি দেখবেন আপনার কোম্পানিতে কেউ কেউ আছে এরা একটু বেশি মানে কমফোর্টেবল ইংলিশে, ওরা সব ব্যাপারে একটু বেশি নাক গলায়, এবং এর ফলে আপনাকে তারা একটু লুক ডাউন করছে। তো এটা যদি অতিরিক্ত পরিমাণে হয় এবং এটা যদি আপনার কনফিডেন্সে ইফেক্ট করে, সেক্ষেত্রে আমি আপনাকে অবশ্যই রিকমেন্ড করব রিথিঙ্ক করার। আপনার জব এনভায়রনমেন্টের ক্ষেত্রে এই 3টা জিনিসকে যদি আপনি একটু মাথায় রাখতে পারেন, তাহলে আপনার জন্য এটা অনেক সহজ হবে। এবং আপনি যদি দেখেন এমন একটা এনভায়রনমেন্টে আপনি জব করছেন যেখানে সবাই আপনাকে গুরুত্ব দেয়, আপনার চিন্তা ভাবনাকে গুরুত্ব দেয়, আপনাকে প্রায়োরিটি দেয়, এগুলো যদি আপনি দেখেন, সেখানে এরকম একটা এনভায়রনমেন্টে কাজ করতে অনেক মজা আছে। সেখানে স্যালারি কম বা বেশি খুব একটা ম্যাটার করে না। কিন্তু আপনি যদি এরকম টক্সিক এনভায়রনমেন্টে কাজ করেন, এটা কিন্তু আপনার লাইফের জন্য, আপনার ক্যারিয়ারের জন্য হুমকি। তো আমি আপনাকে অলওয়েজ রিকমেন্ড করব এমন একটা জায়গাতে জব করার চেষ্টা করেন যেটা আপনাকে এই সুযোগগুলো দিবে। এখন আপনি হয়তো বলবেন যে ভাই আমি জবই পাচ্ছি না, আমি কিভাবে এটা পাবো? দেখেন, এটা কিন্তু ডে ওয়ানেই আপনার জন্য হবে না। আপনাকে একটা কোম্পানিতে জব করেছেন, সেখানে আপনি দেখছেন প্রবলেম হচ্ছে, এটা 6 মাস 1 বছর পর্যন্ত আপনি দেখলেন যে কোনোভাবে এটাতে হয়তো আর কন্টিনিউ করা যাচ্ছে না, তখন আপনি সুইচ করবেন। এরকম আপনি যখন 2 বা 4 বার সুইচ করবেন, তখনই আপনি কোনো একটা আইডিয়াল পাই যাবেন, মোটামুটি আইডিয়াল। কোনো কোম্পানি আইডিয়াল না, পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট না, সব জায়গাতেই কিছু আপস কিছু ডাউনস আছে। কিন্তু তারপরেও যদি এমন একটা জায়গাতে বা এমন একটা এনভায়রনমেন্টে আপনি কাজ করেন যেখানে আপনি দেখেন যে না, এটা আমার জন্য ম্যানেজেবল, সেক্ষেত্রে আপনি এখানে কন্টিনিউ করবেন। যদি দেখেন যে এটা আমার জন্য ম্যানেজেবল না, তাহলে ডেফিনেটলি আপনি এটা কন্টিনিউ করবেন না। আপনার যদি অন্য কোনো রেড ফ্ল্যাগ থাকে বা কোনো একটা কোম্পানিতে জব করা বা জব ছাড়ার ক্ষেত্রে অন্য কিছু মাথায় রাখা উচিত বলে আপনার মনে হয়, সেটা আপনি কমেন্টে জানাতে পারেন, তাহলে কমিউনিটির অন্যদের জন্য হেল্পফুল হবে। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখুক। আসসালামু আলাইকুম।